এসপিআইএ একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট বিটুইন ইউ অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা রিটায়ারমেন্টের সময় একটা ফিক্সড স্যালারি তোমাকে দেবে। এটার মানে হচ্ছে যে এটা একটা আর্থিক চুক্তি, যে চুক্তিটার ফলে আমরা কি করব, যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থাকে সেই কোম্পানি থেকে অবসরকালীন সময় একটা ফিক্সড ইনকাম আমাদের দেবে। তাহলে এটা কি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল? অবশ্যই ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। এবং এটার ফুল ফর্ম কি? সিঙ্গেল প্রিমিয়াম ইমিডিয়েট অ্যানুইটি। এটা কোথায় কোথায় পাওয়া যায়? এলআইসি, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইত্যাদি অফার থাকে। এরা অফার করে এসবিআইয়ে, যারা বিভিন্ন এসব বিমা কোম্পানিগুলো। এটার মানে হচ্ছে যে আমরা একটা টাইমে একটা প্রিমিয়াম দিয়ে দেবো এবং সেই প্রিমিয়াম থেকে বিমা কোম্পানি আমাকে মাসের পর মাস রিটায়ারমেন্টের পরে আমাকে ফিক্সড অ্যামাউন্টে পয়সা দেবে। এবং এলআইসি জীবন অক্ষয় সাথ, এটা একটা গুরুত্বপূর্ণ অ্যানুইটি প্ল্যান। তাহলে আমরা এসবিআইতে কী করি? প্রিন্সিপালের উপর কোনো ট্যাক্স দিই না। প্রিন্সিপাল মানে হচ্ছে মূল রাশির উপর আমরা ট্যাক্স দিই না, আমরা ইন্টারেস্টের উপরে দিই। কী কী লিমিটেশন হবে? একবার টাকা ফেরত দিলে একবার টাকা ফেরত দিয়ে যাওয়া পাওয়া যায়, অর্থাৎ পাওয়া যায় না। একবার টাকা জমা দিয়ে দিলে ফেরত পাওয়া যায় না। আপনি যখন এককালীন টাকা জমা দেন সেটি সাধারণত লক হয়ে যায় এবং সেটা মার্কেটের আপ অ্যান্ড ডাউনের উপর ডিপেন্ড করে না। তো তবে একটা ফিক্সড ইনকাম পাওয়া যায়। আর হচ্ছে যে ফ্ল্যাট ইনকাম, ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট। এটা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হয় না, অর্থাৎ ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যানে পয়সা মূল্যবৃদ্ধি যখন বেড়ে যায়, জিনিসপত্রের দাম যখন বেড়ে যায়, সেটার সাথে হয় না। তবে একটা ফিক্সড ইনকাম পাওয়া যায়। রিটার্ন তুলনামূলকভাবে কম পাওয়া যায়, কারণ এটা মিউচুয়াল ফান্ড বা স্টকের সাথে ইনভলভ নয়, তাই। আর হচ্ছে যে ট্যাক্স দিতে হবে যে আপনি অ্যানুইটি ইনকাম পাবেন। আপনি যে অ্যানুইটি ইনকাম পাবেন সেটা ভারতীয় ট্যাক্স আইনে ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ আপনি ট্যাক্স স্ল্যাবগুলো অনুযায়ী এই ইনকামে কর দিতে হয়। এবং লং টাইম কমিটমেন্ট বেছে নেওয়ার পর প্ল্যান অন পেনশনের পরিমাণ বদলানোর সময় হয় না। যদি এটা লং টাইমের জন্য হয় তাহলে এটা প্ল্যান বদলানোর সুযোগ থাকে না, তাই কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না। সংক্ষেপে ইমিডিয়েট অ্যানুইটি একটা তোমাকে ফিক্সড ইনকাম দেয়। আর হচ্ছে যে লিকুইডিটি, যেহেতু স্টকের সাথে ইনভলভ থাকে না, তাই লিকুইডিটি রিটার্ন কম থাকে আর ফ্লেক্সিবিলিটি থাকে না। কখন এসপিআইএ নেওয়া উচিত? যখন আপনি নিশ্চিত মাসিক আয় চান অবসরের পর এবং নিয়মিত খরচের জন্য একটা স্থায়ী ইনকাম দরকার। ব্যাংকে, মার্কেটে ওঠানামা নিয়ে চিন্তা করতে হয় না, একটা ফিক্সড ইনকাম স্যালারি পাওয়া যায়, তখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন। আপনি যখন বড় রকমের টাকা নিরাপদে চান, ঝুঁকি নিতে চান না স্টক মার্কেটের আপ ডাউনের সাথে, তাহলে এসপিআইএ করা বিকল্প। যখন আপনি কোনো লিকুইড ফান্ডের সাথে ইনভলভ নয়, তখন আপনি এটা নিতে পারেন। যখন আপনার বয়স বেশি, একটা নিশ্চিত আয় দরকার, 60-এর বেশি হয়ে গেছে, তখন আপনি এটা করতে পারেন। তখন আপনি দীর্ঘমেয়াদী নিরাপদ ইনকাম চাইবেন। তখন ভবিষ্যতে ইনকাম ফিক্সড হোক, এটা চান অন্য কোনো ইনকাম সোর্স, যেমন পেনশন ভাড়া না থাকলে। কখন এসপিআইএ না নেওয়াই ভালো? যখন আপনাকে মাঝপথে বেরোতে হবে পারে। এসপিআইতে টাকা একবার ঢুকে গেলে সহজে তোলা যায় না। লিকুইডিটি চাইলে এটি সঠিক নয়। যখন আপনি উচ্চ রিটার্ন চান, আপনি বেশ রিটার্নের জন্য শেয়ার বাজারে এই পয়সাটা ইনভেস্ট করতে পারবেন না। যখন ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট চান, এসবিআইয়ের বেশিরভাগ ইনকাম বেশিরভাগ সময় বাড়ে না, অর্থাৎ মূল্যবৃদ্ধির সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয় না। যখন আপনি কম বয়সে চিন্তা করছেন খুব কম বয়সে চিন্তা করছেন, এসবিআইয়ের মানে দীর্ঘমেয়াদী কম রিটার্নে পাওয়া যায়। যখন আপনি কম বয়সে 40-50 বছর বয়সে চিন্তা করছেন খুব কম বয়সে, এসবিআইয়ে নেওয়া মানে দীর্ঘমেয়াদী কম রিটার্নে পাওয়া যায়। কম বয়সে যদি এসবিআই চালু করেন তাহলে কম রিটার্ন পাওয়া যায়, এটাই মেন বলার বক্তব্য। ছোট্ট টিপস কি বলতে চাইছে, অনেক সময় মিশ্র পদ্ধতিতে ভালো হয়, মানে কিছু টাকা আপনি স্টকসে ইনভেস্ট করলেন না, আর কিছু টাকা আপনি যদি ইমিডিয়েট এসবিআইতে ইনভেস্ট করলেন তাহলে বেটার হয়। এসবিআই থেকে ফিক্সড স্যালারি ইনকাম, আর আরেকটা পয়সা থেকে আরেকটা জায়গা থেকে আপনি ইনফ্লেশনের সাথে বা স্টকসের সাথে ইনভলভ, মূল্য পয়সা বৃদ্ধি হতে পারে।
আরেকটা হচ্ছে ধরা কীভাবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে যদি আপনার কাছে 50 লাখ টাকা আছে, আপনার লক্ষ্য অবসরের সময় একটা নিশ্চিত আয় পাবেন, আর কিছু গ্রোথের জন্য রাখবেন। আমি লাস্ট অপশানটা যেটা বললাম, মিশ্র পদ্ধতিতে চলা ভালো, তাহলে কিছু পয়সা আপনাকে এসবিআইতে ইনভলভ করতে হয় যাতে মাসের শেষে আপনি ফিক্সড ইনকাম পাবেন, আবার কিছু পয়সা গ্রোথের জন্য স্টকসে দিলেন। তো ধরে নিন 50 লাখ টাকার মধ্যে 25 লাখ টাকা আপনি এসবিআইতে ইনভলভ দিলেন, এবং ধরুন 6% রিটার্ন পাবেন, তাহলে 12 মাসে, তাহলে আপনি মাসে 12,500 টাকার মতো নিশ্চিত ইনকাম পাবেন। অনুমান কোম্পানি ও বয়সের পর নির্ভর করে সামান্য ওঠানামা হতে পারে। এটি আপনার নিরাপদ ইনকাম অংশ এবং মাসিক খরচ ম্যানেজ হবে স্ট্রেস ছাড়াই। আর হচ্ছে বাকি 15 লাখ টাকা যেটা আছে ডাইনামিক ডেপ্টের জন্য রাখলেন, লিকুইডিটি টাকা চাইলে মাঝারি রিটার্ন পেতে পারেন। এটা হবে আপনার সেফ অথচ লিকুইড ফান্ড, কোনো এমার্জেন্সি হলে এখান থেকে টাকা তুলতে পারেন। আর 10 লাখ টাকা হাইব্রিড মিউচুয়াল ফান্ড, মানে 9% 12% সম্ভাবনা থাকতে পারে দীর্ঘমেয়াদে, কিন্তু হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইকুইটি প্লাস ডেপ্ট। কিন্তু গ্রোথের জন্য কিছু ঝুঁকি থাকে, কিন্তু গ্রোথের জন্য দরকার 3 থেকে 4 বছরের বেশি সময় ধরে রাখলে ভালো লাভের সুযোগ পাওয়া যায়। এই স্ট্রাকচার আপনাকে কি দেবে? মাসিক গ্যারান্টিড ইনকাম দেবে, যেটা আপনার এসবিআই থেকে পাওয়া যাবে 25 লাখ টাকা থেকে। 2 হচ্ছে এমার্জেন্সি ফান্ডে আপনি 15 লাখ টাকার যেটা লিকুইডিটি হিসাবে রাখলেন, আর ভবিষ্যতে ইন্টারেস্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য হাইব্রিড মিউচুয়াল ফান্ড আপনি করতে পারেন। তাহলে 50 লাখ টাকার মধ্যে 25 লাখ টাকা মাসে ইনকাম নিশ্চিত হয় এসবিআই থেকে, এবং ডেপ্ট ফান্ড থেকে 15 লাখ টাকা লিকুইডিটি প্লাস নিরাপত্তা, কারণ দরকার পড়লে আপনার পয়সা তুলতে পারবেন। আর হাইব্রিড মিউচুয়াল ফান্ড যেটা 10 লাখ টাকা, যেটা আপনি ভবিষ্যতে মূল্য বৃদ্ধির সাথে অ্যাডজাস্ট করার জন্য দেওয়া হবে। ধরা যাক আপনার 60 বছর বয়স এবং হাতে আছে আপনার 25 লাখ টাকা ইমিডিয়েট অ্যানুইটিতে বিনিয়োগ করার জন্য। তাহলে আপনি এলআইসিতে এলআইসিতে আপনি ধরুন অ্যাপ্লাই করলেন, তাহলে আপনার 60 বছর বয়স, 25 লাখ টাকা অপশন, জীবনভর আপনি এসবিআই আপনি দিলেন, তাহলে সম্ভাব্য মাসিক পেনশন তাহলে 12 থেকে 12,500 টাকা প্রতি মাসে পেলেন এসবিআই অ্যাপ্লাই করে, এবং মৃত্যুর পরে আপনার মনোনীত ব্যক্তি 25 লাখ টাকা ফেরত পায় যদি আপনি রিটার্ন পারচেস প্রাইসে দেন। এখানে বলে রাখি যে দুরকম হয়, একটা রিটার্ন পায় যদি পান সেটার একটা, আরেকটা নন রিটার্ন, তাহলে আপনার এই 12,000 থেকে 12,500 যেটা আছে সেটা কিছুটা বেড়ে যাবে। তাহলে যদি তখন আপনি কিন্তু রিটার্ন যে প্রাইসটা পাবেন, যে আপনি মারা গেলে যে পয়সাটা আপনি পাবেন, সেটি কিন্তু আপনার পাবেন না। মানে হচ্ছে যে একটু বেশি মাসিক আয় চাইলে মৃত্যুর পর আপনি উইদাউট রিটার্ন পারচেস প্রাইস, যেটা আমি আগে বললাম, সেটা আপনি করতে পারেন। সেটা 15 থেকে 20% রিটার্ন পাওয়া যায়। 2 ধরনের হয় ইমিডিয়েট অ্যানুইটি, যা ধরুন আপনার 60 বছর বয়স, তাহলে রিটার্ন পারচেস প্রাইস আপনি প্রতি মাসে 12 থেকে 12,000 টাকা পেলেন, এবং মৃত্যুর পরে 25 লাখ টাকা ফেরত পাবেন, পরিবারের নিরাপত্তা দেওয়া হবে। আর হচ্ছে যে উইদাউট রিটার্ন পারচেস প্রাইস যদি হয়, তাহলে 12,000 থেকে 18,000 টাকা প্রত্যেক মাসে পাবেন, কিন্তু কিছু ফেরত পাবেন না নিজের জীবনকালে বেশি ইনকাম যদি আপনি নিতে চান। তবে ব্যাখ্যা হচ্ছে রিটার্ন আপনি যদি কম পেনশন পান, আপনি কম পেনশন পাবেন, কারণ মৃত্যুর পর আপনার জমাকৃত টাকা নমিনিকে ফেরত দেবে, এবং যারা চান পরিবারের জন্য নিরাপত্তা রেখে তার জন্য ভালো। আর 2 হচ্ছে যে উইদাউট রিটার্ন অফ পারচেস প্রাইস, মানে আপনি বেশি পেনশন পাবেন কারণ মৃত্যুর পর কোনো টাকা ফেরত পাবেন না, তাহলে আপনি ফোকাস নিজের জীবনকালে বেশি টাকার জন্য। পরিস্থিতি পরিবারের নির্ভরশীল যদি যদি পরিবারে নির্ভরশীল কিছু লোক আছে, যদি পরবর্তীকালে আপনার উপর নির্ভর করে কেউ অন্য লোক থাকে, তাহলে আপনি সন্ততির জন্য আপনি রিটার্ন পারচেস প্রাইস, কারণ 25 লাখ টাকা রিটার্ন 25 লাখ টাকা আপনার মারা যাওয়ার পর তারা ফেরত পাবে। আর 2 হচ্ছে যদি কোনো নির্ভরশীল করা থাকে না, যদি আপনি কেউ নির্ভরশীল আপনার জন্য নয়, তবে আপনি উইদাউট রিটার্ন পারচেস প্রাইস অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার বয়স 60 বছর এবং আপনি 25 লাখ টাকা প্ল্যান ইমিডিয়েট জীবন অক্ষয় 4-এ অ্যাপ্লাই করলেন রিটার্ন অফ পারচেস প্রাইসে। তাহলে উইদাউট রিটার্ন পারচেস প্রাইস আমি 85 বছর পর্যন্ত বাঁচবেন, তাহলে এটা ভারতের গড় আয়ু হিসেবে ধরলাম। তা 85 বছরটা ভারতের গড় আয়ু ধরলাম। তাহলে চাইলে আপনি আলাদা আলাদা করে কাস্টম আয়ু জানালে আরও ফাইন টিউন করতে পারেন। যেমন প্রথম বছর আপনার যখন 60 বছর বয়স, তো আপনি প্রথম মাসে পেলেন 12,500, যদি 17,500 এবং বার্ষিক ইনকাম হচ্ছে 1,47,000,
2,10,000, 65 বছর বয়সে আপনার 12,500, 17,500। তাহলে এই যে রেটগুলো দেখছেন এটা প্রত্যেক মাসেই ফিক্সড, এটা প্রত্যেক মাসে ফিক্সড। তো এটাই আপনাকে বোঝাচ্ছে প্রত্যেক 25তম বছরে কী হবে, 60 থেকে 85 বছর পর্যন্ত, 25তম বছর অবধি আপনার কী কী ইনকাম হবে ইয়ারলি। এরপরে 60 বছর বয়সে 25 লাখে যদি আপনি 25 লাখ আপনি রিটার্ন অপশান নিলেন, তাহলে আপনি প্রথম বছর 1,47,000 প্রথম বছরে পেলেন, তাহলে আপনি এখন পর্যন্ত মোট পেনশন হচ্ছে 1,47,000। পঞ্চম বছর 1,47,000 যদি 1,47,000 আছে, তাহলে সেটার 5 বছর আপনি পেলেন, তাহলে আপনার এখন পর্যন্ত মোট পেনশন 7,39,000। আর 10 বছরে যদি আপনি পেলেন তাহলে 14,70,000। এবং 15তম বছরে তাহলে পেনশন প্রতি বছর একই থাকবে, এসবিআইতে সাধারণত ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট হয় না, আশা করা হচ্ছে। আপনি রিটার্ন যদি পান তাহলে আপনি 12,47,000 এখন পর্যন্ত মোট পেনশন এটা, তাহলে 36 লাখ। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি মোট লাখের মতো পেনশন ইনকাম পেয়ে যাবেন 25 বছরে, এবং মৃত্যুর পর পরিবার 25 লাখ টাকা এককালীন ফেরত পাবে। সব মিলিয়ে পরিবারের কাছে আসবে 62 থেকে 63 লাখ টাকা মূল্যের সম্পদ 25 বছরে। মানে যে পয়সাটা আপনি পাচ্ছেন 35 থেকে 36 বছর, আপনি পেনশনটা যেটা পাচ্ছেন 25 বছরে, এবং একটা 25 লাখ টাকা পাবে যদি রিটার্ন পারচেজ প্রাইস করেন, তাহলে আগের যে 36,65,000 যেটা পাচ্ছেন প্লাস এটা পাবেন। তাহলে সহজ ভাষায় মাসে নিশ্চিতভাবে আসবে, এবং 25 বছর বয়সে আপনি পেয়ে যাবেন। এরপর মৃত্যুর পর পরিবার 25 লাখ টাকা পাবে। এক কথায় মনে রাখুন, এই হিসাবটা ফিক্সড পেনশনের, মানে ইনফ্লেশন বাড়লেও পেনশনের অঙ্ক বাড়বে না। তাই যদি পারেন কিছু টাকা হালকা গ্রোথে অ্যাসেটে রাখুন, তাহলে যেন ভবিষ্যতের মূল্য বৃদ্ধি সামাল দিতে পারেন। যদি চান, বেস্ট অপশান হচ্ছে যে আপনি জীবনসাথী। আর যদি কিছু বেশি পেনশন চাই তাহলে এইচডিএফসি প্রুডেন্সিয়াল, এখানে পার্সেন্টেজ বেশি পাবেন। কিন্তু যদি আপনি এলআইসিতে ইউজ করেন, একটা গভর্নমেন্টের ছায়া পাবেন, তাহলে একটা ফিক্সড ইনকাম পাবেন।